দিনে দুপুরে হসপিটাল থেকে মাত্র 3 দিনের একটি বাচ্চা নিখোঁজ হয়ে যায়। পুলিশ ধারণা করে হসপিটালের স্টাফরা হয়তো বাচ্চাটি চুরি করে বিক্রি করে দিয়েছে। এজন্য হসপিটালের এক অ্যাটেন্ডেন্ট নিজেদেরকে নির্দোষ প্রমাণ করতে তদন্ত শুরু করে। আর তার এই তদন্ত যে তাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় সে কল্পনাও করেনি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2026 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি বেবি গার্লের কথা। থিরুভানান্তাপুরাম গুডওয়েল শেফার্ড হসপিটাল। আমাদের সানাল নামে এক ব্যক্তিকে দেখানো হয়। সানাল এই হসপিটালের ম্যাটার্নিটি ওয়ার্ডের অ্যাটেন্ডেন্টের কাজ করে। মাত্রই ডিউটিতে এসেছে আর আসা মাত্রই জানতে পারে 3 দিনের একটি বাচ্চা নিখোঁজ। সানালের তখন মনে পড়ে সে যখন লিফটে ছিল তখন বোরকা পরা এক নারীকে চটের ব্যাগ হাতে বের হতে দেখেছিল। তাই সানাল বাইরে তাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু এতক্ষণ ওই মহিলা চলে গেছে। সাথে সাথে বাচ্চা নিখোঁজের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। একদিকে হসপিটালে বাচ্চা নিখোঁজ আর অন্যদিকে মুখ্যমন্ত্রীর সভা। পুরো পুলিশ ফোর্স সেখানেই ব্যস্ত। তারপরও খবর পেয়ে পুলিশের একটি টিম এখানে এসে তদন্ত শুরু করে। বাচ্চার মায়ের নাম মীনাক্ষী। মীনাক্ষী শাওয়ার নিতে গিয়েছিল আর মীনাক্ষীর মা বাচ্চার পাশে ঘুমিয়ে পড়েছিল। এর মধ্যে ঘটনাটি ঘটে গেছে। এসআই প্রমোদ সিকিউরিটির বিষয়ে জানতে চাইলে হসপিটালের কর্তৃপক্ষ জানায় সকালের শিফটে সুকুমার ডিউটিতে ছিল। যদিও 10টা পর্যন্ত ডিউটি করার কথা ছিল, সুকুমার 2 ঘন্টা আগে মানে 8টায় চলে গেছে। তাই এই সময়টা একদমই ফাঁকা ছিল। সাথে সাথে সুকুমারকে ডাকা হয়। সুকুমারও জানায় সামনে তার মেয়ের বিয়ে, তার প্রস্তুতির জন্য সে গিয়েছিল। তবে গতরাতে এই বিষয় নিয়ে সানালের সাথে তার কথা হয়েছিল। সানালও তাকে কথা দিয়েছিল ওই 2 ঘন্টা সানাল খেয়াল রাখবে। কিন্তু সানাল বলে সে আমাকে কল করেছিল সত্যি, কিন্তু ডিউটির বিষয়ে আমার সাথে কোনো কথাই হয়নি। অবশ্য পুলিশেরও কথা, সিকিউরিটি গার্ড যেহেতু সুকুমার তাই দায়ভার সুকুমারকে নিতে হবে। তারা সিসিটিভি ফুটেজ চেক করে সেই বোরকা পরা নারীকে দেখেই সন্দেহ করে। সানালও তাদেরকে জানায় সেও শুধু লিফটের মধ্যেই ওই নারীকে দেখেছিল। আবার ঘটনা ঘটেছে আধা ঘন্টা হয়ে গেছে। প্রমোদের কথা, আমরা মাত্র 2 থেকে 3 জন সদস্য এখন কোথায় কোথায় বাচ্চা খুঁজব। যে কোনোভাবে দ্রুত আমাদেরকে অতিরিক্ত জনবল লাগবে, নয়তো বাচ্চা অনেক দূরে চলে যেতে পারে। তাই এসআই আকসার এসআই রাকেশকে কল করে এবং এখানে সিচুয়েশনের কথা বোঝায়। যদিও এখানে মুখ্যমন্ত্রী আসবে, এমনিতেই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে, তারপরও বাচ্চার বিষয়টি চিন্তা করে রাকেশ সাহস করে তার সিনিয়র অফিসারকে বলেই বসে যে এখনই কোনো পদক্ষেপ না নিলে বাচ্চাকে উদ্ধার করা সম্ভব হবে না। যদিও সিনিয়র অফিসার প্রথমে রাজি হচ্ছিল না, তারপরও সে রাকেশকে মাত্র 3 জন সদস্য আরেকটি জিপ দিয়ে হসপিটালের কেসটি তদন্ত করে দেখতে বলে। রাকেশরাও দ্রুত হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আবার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সেই বোরকা পরা নারী কখন কোথায় গিয়েছে তারও একটি প্রাথমিক ধারণা পাওয়া যায়। তবে তার হাতে থাকা ব্যাগে আদৌ বাচ্চা আছে কিনা এখনও সেটা কনফার্ম করা যায়নি। রাকেশ হসপিটালে পৌঁছা মাত্রই প্রথমে বাচ্চার মা মীনাক্ষীর সাথে কথা বলে। মীনাক্ষী মূলত ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিল, কিন্তু প্রেগনেন্সির পর থেকে পড়াশোনা বন্ধ করে দিয়েছে। রাকেশ মীনাক্ষীর কাছে জানতে চায় এই হসপিটালে অ্যাডমিট হওয়ার পর নিজের একদম কাছের মানুষ ব্যতীত বন্ধু, আত্মীয় স্বজন এমন কেউ কি দেখা করতে এসেছিল। মীনাক্ষী জানায় গত 3 দিনে এখানে এমন কেউই আসেনি। এর মধ্যে মীনাক্ষীর হাজব্যান্ড আকাশও এসে পড়ে, যে একই কলেজের 3য় বর্ষের ছাত্র, মানে দুজনই একই কলেজের স্টুডেন্ট। সাথে আকাশের বাবা মাও এসেছে। আকাশের বাবা মা বাইরে বসে থাকা মীনাক্ষীর বাবা মায়ের সাথেও কথা বলে। তাদেরকে কনভিন্স করার চেষ্টা করে যে আমরা কি এর বাইরে আরও কারো সাহায্য নিতে পারি। কিন্তু মীনাক্ষীর বাবা এমনিতে টেনশনে ছিল, তাই আকাশের বাবার কথাগুলো সে ভালোভাবে নিতে পারছিল না। এটা নিয়ে দুপক্ষের মধ্যে একটু ঝামেলা হয়, যদিও তাদের মধ্যে আগে থেকে একটু ঝামেলা চলছিল। আবার আকাশ আসার পর রাকেশ আকাশকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বাচ্চার নিখোঁজের বিষয়ে জানতে চাইলে আকাশ বলে 1 ঘন্টা আগেই মীনাক্ষীর বোন কল করে বাচ্চার নিখোঁজের খবরটি দিয়েছে। আর মীনাক্ষীর ডেলিভারির জন্য তারা পাশে একটি হোটেলে অবস্থান করছিল। এমনকি আকাশের সাথে কথা বলে রাকেশ এটাও জানতে পারে মীনাক্ষী তার বাবার বাড়িতে থাকতো আর আকাশ হোস্টেলে। তবে রাকেশ আকাশকে বলে যে এই মুহূর্তের পর থেকে আমাদের সাথে সব ধরনের কোঅপারেশন করতে হবে। কিন্তু আকাশের কথা, স্যার 10 দিন পর আমার পরীক্ষা, কাল আমার কলেজে যেতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে। যার বাচ্চা নিখোঁজ হয়ে গিয়েছে সে এখন কলেজের কথা বলছে। এটা শুনে রাকেশ একটু অবাকই হয়। অবশ্য অবাক হওয়ার তেমন কিছু নেই, কারণ আকাশ আর মীনাক্ষীর মাঝে এই বিষয় নিয়ে অনেক দিন যাবৎ ঝামেলা চলছিল। তারা মূলত এই সময় বাচ্চাটি চাচ্ছিল না। অ্যাক্সিডেন্টালি মীনাক্ষী প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। তারা অ্যাবর্শন করার চেষ্টা করেছিল, কিন্তু মীনাক্ষীর কোনো এক কমপ্লিকেশনের কারণে অ্যাবর্শন করা সম্ভব হয়নি।
তাই দুজনের অনিচ্ছা সত্ত্বে বাচ্চাটি নিতে হয়েছে। এজন্য এখন একদিকে মীনাক্ষী, অন্যদিকে আকাশ একজন আরেকজনকে দোষারোপ করছে। কারণ আকাশের কথা, তুমি তো চাচ্ছিলে যে বাচ্চারা যেন না হোক, এখন তো তোমার সুবিধা হলো। আর আকাশ এই মুহূর্তে ঝামেলায় জড়াতে চাচ্ছিল না। মানে প্রথমত তাদের বিয়েটি তাদের পরিবার এখনো পর্যন্ত মেনে নেয়নি, তারপর আবার প্রেগনেন্ট হয়েছিল, তাই দুই পরিবারের মধ্যেও ঝামেলা চলছে। এদিকে সানাল সুকুমারের কথা অস্বীকার করায় সুকুমারের কথাটি পুলিশ মিথ্যা ভেবে সুকুমারকে এখন টর্চার শুরু করেছে। তাদের ধারণা সুকুমার হয়তো কিছু একটা লুকাচ্ছে। আবার সুকুমার বলেছে সামনে তার মেয়ের বিয়ে। এই জন্য রাকেশদের প্রশ্ন, আপনি এত টাকা কোথায় পেলেন? সুকুমারের কথা আপনারা কি মনে করছেন আমি একটি বাচ্চা বিক্রি করে সেই টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিব? আর আমি যদি বাচ্চা চুরি করতে যাব, বাচ্চা তো কান্না করবে। সাথে সুকুমার এটাও জানায় মীনাক্ষী এই 3 দিন এখানে অনাথের মতো পড়েছিল। এতে করে রাকেশদের মীনাক্ষীর পরিবারের উপর সন্দেহ হয় যে তারা হয়তো কিছু করতে পারে, তাই সবার ফোন কল রেকর্ড বের করতে বলে। এদিকে পুলিশ যে বোরকা পরিহিত নারীকে সন্দেহ করছে, মিডিয়াতে ওই নারীর ফুটেজ ভাইরাল হয়ে যায়। আর ওই নিউজটি দেখার পর একজন নারী অটোরিকশা ড্রাইভার বোরকা পরিহিত সেই নারীকে কোথাও যেতে দেখে সাথে সাথে পুলিশকে কল করে তার লোকেশন জানিয়ে দেয়। রাকেশও ফোর্স নিয়ে বের হচ্ছিল। সানালও বিষয়টি জানতে পেরে রাকেশের সাথে ওই লোকেশনে যেতে চায়। কারণ সানালের কথা, ওই নারীকে আমি আগেও দেখেছি, আমি তাকে দেখলে চিনতে পারবো। রাকেশরাও চিন্তা করে সানাল ঠিকই বলছে, তাই সানালকে তাদের সাথে নিয়ে যায়। আর কথা মতো সেই লোকেশনে গিয়ে তল্লাশি চালিয়ে ফুটপাতে সেই চটের ব্যাগ এবং তার পাশেই একটি স্মৃতিস্তম্ভের আড়ালে এক নারীর কোলে বাচ্চাটিকে পাওয়া যায়। সানাল সাথে সাথে বাচ্চাটিকে নিয়ে আসে। মহিলাটি বারবার বলছিল, এই বাচ্চা আমার, আপনারা আমার বাচ্চাকে নিয়ে কোথায় যাচ্ছেন? পুলিশ বাচ্চা সহ ওই নারীকে ধরে হসপিটালে নিয়ে আসে। সাথে সাথে প্রত্যেকটি নিউজ চ্যানেলে প্রকাশ করা হয় নিখোঁজ হওয়া বাচ্চাটিকে খুঁজে পাওয়া গিয়েছে। সবাই এখন সানালকে বাহবা দিচ্ছে, কারণ তার দ্বারাই তো এটি সম্ভব হয়েছে। কিন্তু সিস্টাররা যখনই বাচ্চাটিকে মায়ের কাছে নিতে যাবে, তখনই তারা লক্ষ্য করে যে বাচ্চাটি নিখোঁজ হয়েছিল এটা তো সেই বাচ্চা নয়, তারা অন্যজনের বাচ্চা নিয়ে এসেছে। এত অল্প সময়ের মধ্যে কেস সলভ করায় যারা এতক্ষণ রাকেশকে বাহবা দিচ্ছিল, তারা এখন তাকে বিভিন্ন কথা শোনাচ্ছে। আবার পুলিশের ভুলের জন্য ওই নারীর কাছে ক্ষমা চেয়ে তার বাচ্চাটিকে হ্যান্ডওভার করা হয়। ওই নারীর কথা, আমরা গরিব হতে পারি, চোর নই। তবে এই সব কিছুর জন্য রাকেশ সানালকে দোষারোপ করছে। রাকেশের ধারণা যে বাচ্চা চুরি করেছিল সানালের কারণেই হয়তোবা সে অ্যালার্ট হয়ে গিয়েছিল। আবার তারা সুকুমারকে এখনও পর্যন্ত দোষী ভাবছে। তখনই সানাল স্বীকার করে বলে, স্যার সে একদমই নির্দোষ। সে সত্যি আমাকে কল করে 8টায় চলে যাওয়ার কথা বলেছিল। আমি তাকে বলেছিলাম আমি খেয়াল রাখব। সানালের কথা আমি কথা দিলেও গতকাল রাতে আমার ওয়াইফ সৌদি আরব থেকে ফিরে এসেছে, এর জন্য আমি সকালে আসতে পারিনি। অবশ্য পুলিশ তথ্য নিয়ে জানতে পারে সত্যিই সানালের স্ত্রী গতকাল রাতে সৌদি আরব থেকে ফিরে এসেছে। এমনকি সেখানে চাকরি ছেড়েও দিয়েছে, মানে এখানেই থাকবে আর যাবে না। তাই এসআই রাকেশকে বোঝায় যারা এমন প্ল্যান করতে পারে তারা তো হুট করে বাচ্চা চুরির প্ল্যান করবে না। তারপরও রাকেশ সানালকে সার্বক্ষণিক নজরে রাখতে বলে এবং সাইবার সেলে ওর নম্বর দিয়ে ওর নম্বরে কখন কে কল করছে বা কাকে কল করা হচ্ছে সব কিছু নজরদারিতে রাখতে বলে। এতক্ষণ সুকুমারকে দোষারোপ করলেও এখন সবাই সানালকে দোষারোপ করছে। মিডিয়া তো সানালকে নিয়ে বিভিন্ন কথা ছড়াচ্ছে, যে জন্য সানালকে হসপিটাল থেকে বের করে দেওয়া হয়। আবার সানালের চাকরির উপর ভরসা করেই সানালের ওয়াইফ সৌদি আরবের চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছে। এখন তাদের সংসারই বা কীভাবে চলবে? যে সানাল এতদিন সবার সাথে হাসি মুখে কথা বলতো, একসাথে কাজ করত, তারা এখন সানালকে দেখে মুখ ফিরিয়ে নিচ্ছে। আবার সানাল হসপিটাল থেকে বের হতে গেলেও মিডিয়া এসে ঘিরে ধরে, যে জন্য মিডিয়ার চাপে সে বের হতেও পারছে না। তবে সানালের তখন মনে পড়ে গতকাল সে যখন ডিউটি করছিল তখন ওই রুমের আশেপাশে একটি ছেলে ঘোরাঘুরি করছিল, যাকে সে ব্লাড স্যাম্পল দেওয়ার রুমটি দেখিয়ে দিয়েছিল। এই জন্য সানাল সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে সেখানে দায়িত্বে থাকা অভিলাষকে রিকোয়েস্ট করে গতদিনের সিসিটিভি ফুটেজগুলো দেখতে চায়। কারণ সানালের ধারণা হয়তোবা ওই ছেলে বাচ্চাটিকে চুরি করতে পারে, আর এই জন্য গতকাল হয়তোবা সে এখানে এসেছিল। একদিকে সানাল সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে ওই লোকটিকে খুঁজে বের করে, আর অন্যদিকে পুলিশ কন্ট্রোল রুমে বোরকা পরিহিত সেই নারীর গতিবিধি পর্যবেক্ষণ করে বুঝতে পারে তারা এতক্ষণ যাকে নারী বলে মনে করছিল সে আসলে কোনো নারী নয়, সে একজন পুরুষ। আবার সানাল যে লোকটিকে সন্দেহ করেছে তাকে সে গতকাল ব্লাড স্যাম্পল দিতে ল্যাবটি দেখিয়ে দিয়েছিল। তাই ল্যাবরেটরিতে গিয়ে সানাল সেখানে টেকনিশিয়ানের কাছে জানতে চায় গতকাল আমি এইচআইভি টেস্টের জন্য যে ছেলেটিকে পাঠিয়েছিলাম তার তথ্য আমার লাগবে। অবশ্য টেকনিশিয়ান বারবার বলার চেষ্টা করছে যে এখন তোমার চাকরি নেই, এই ঝামেলার মধ্যে পড়লে আমার চাকরিতেও সমস্যা হতে পারে। কিন্তু সানাল তাকে যথাসম্ভব বোঝানোর চেষ্টা করে যে দেখো, আমাকে ব্লেড দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে। আমার ধারণা ওই ছেলে হয়তোবা চুরি করতে পারে,
নিজেকে নির্দোষ প্রমাণ করতে আমার এখন ওই তথ্যগুলো প্রয়োজন, আর বাচ্চাটিকে তো উদ্ধার করতে হবে। তাই মেয়েটি অনেক চিন্তাভাবনা করে সানালকে সেই তথ্য বের করে দেয়। এখানে ছেলেটির নাম দেওয়া আছে বিবেক মেনন, আর অন্য দৃশ্যে আমাদের সেই বোরকা পরিহিত লোকটিকে দেখানো হয় যে আসলে সে একজন পুরুষ, যার নাম মনু। আর এই মনুই বাচ্চাটিকে চুরি করে এনেছে। এমনকি এই সেই মনু যে গতকাল HIV টেস্টের জন্য ওখানে গিয়েছিল। মনুর এই বাচ্চাটিকে চুরি করার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে। এ হচ্ছে মনুর বোন ঋতু। ঋতু এক ব্যক্তিকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, যে জন্য ঋতুর বাড়ি থেকে এখনো পর্যন্ত মেনে নেয়নি। আবার এর আগেও ঋতু একবার কনসিভ করে মিসক্যারেজ করেছে। আর এবার যখন সে প্রেগনেন্ট হয়েছিল, ঋতুর স্বামী ডেলিভারির জন্য বাবার বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু এবারও ঋতুর মৃত্যু বাচ্চা জন্ম হয়েছে। ঋতু ভালো করে জানে যে বাচ্চা ছাড়া কোনোভাবেই সে বাড়িতে যেতে পারবে না। এই জন্যই ঋতুর ভাই ঋতুর জন্যই বাচ্চাটিকে চুরি করে এনেছে। মূলত নিজের বোনের সংসার বাঁচানোর জন্যই মনু এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু ঋতু এটা কিছুতেই মেনে নিতে পারছিল না। ঋতু বারবার বলছিল বাচ্চাটিকে ফেরত দিয়ে আসো, আমার সংসার ভেঙে যাবে। অন্যের বাচ্চা আমি এভাবে চুরি করে নিতে পারি না। কিন্তু মনুও বোঝাচ্ছে এখন আর সেটা সম্ভব নয়। আর আমি যাদের থেকে এনেছি তাদেরও বাচ্চার কোনো প্রয়োজন নেই। তারা এই বাচ্চাটিকে আর চাইছে না। তাই বাচ্চাটি এখন তোমার প্রয়োজন। তোমার হাজব্যান্ড কল করলে তুমি বলে দিবে বাচ্চা তোমার কাছে আছে। কথার মধ্যে বাচ্চাটি ক্ষুধার যন্ত্রণায় কান্না করছিল। তাই ঋতু বাচ্চাটিকে এই পরিত্যক্ত আশ্রমের মধ্যে নিয়ে নিজের বুকের দুধ খাওয়ায়। আবার এর মধ্যে বিভিন্ন CCTV ফুটেজ পর্যবেক্ষণ করে করে পুলিশ এই লোকেশনে পৌঁছে গেছে। তারা আশেপাশে সব জায়গায় তল্লাশি করছে। মনুও বুঝতে পারছে বাচ্চা নিয়ে এখান থেকে বের হওয়া মাত্রই তারা ধরা পড়ে যাবে। তাই কোনোভাবে বাচ্চা নিয়ে বের হওয়া সম্ভব নয়। এই জন্য মনু একসময় বাচ্চাটিকে এই পরিত্যক্ত টয়লেটের মধ্যে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কারণ মনু ভাবছে তারা যদি বাচ্চাটিকে এখানে রেখে চলে যায়, পুলিশ তল্লাশি করতে এসে বাচ্চাটিকে পাবে, এরপর তার আসল বাবা মার কাছে নিয়ে যাবে। এতে করে তাদেরও সমস্যা হবে না, বাচ্চারও কোনো ক্ষতি হবে না। তাই তারা বাচ্চাটিকে ওয়াশরুমের মধ্যে রেখে চলে যায়। কিন্তু মনুরা যেমনটা প্ল্যান করেছিল, প্ল্যানটা সেভাবে হয়নি। পুলিশ যখন ওই টয়লেটটি তল্লাশি করতে যায়, তখনই এদিকে সানার ওই বাচ্চাটিকে পেয়ে যায়। সবাই ধরেই নিয়েছিল যে যে বাচ্চাটি চুরি হয়েছে তারা ওই বাচ্চাটি পেয়ে গিয়েছে। এই জন্য তারা না খুঁজে ওই বাচ্চা আর বাচ্চার মাকে নিয়ে তারা হসপিটালে চলে গিয়েছিল। তাই মনু আর ঋতু বাধ্য হয়ে আবার এই বাচ্চার খোঁজ করতে এসে দেখে এখানে বাচ্চা নেই। এই ফাঁকে অন্য কেউ বাচ্চা চুরি করেছে। এখন তাহলে কি হবে? আবার অন্যদিকে মনু হসপিটালে যে মিথ্যা নম্বরটি দিয়েছিল, সানা সেই নম্বরটি বন্ধ পেয়ে ল্যাব টেকনিশিয়ানকে দিয়ে বিলিং কাউন্টারে পাঠায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে মনু মোবাইল ব্যাংকিং ব্যবহার করে বিল পেমেন্ট করেছিল। আবার এদিকে ঋতুর স্বামী বারবার ঋতুকে কল করে বাচ্চার কথা জানতে চাচ্ছে যে কখন তারা হসপিটাল থেকে ডিসচার্জ হবে। ঋতু তো কিছুই বলতে পারছে না। এই জন্য মনু রিসিভ করে বলে যে ঋতুকে সে ডিসচার্জ করেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতে পৌঁছে যাবে। ঋতুর স্বামীও বাচ্চাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। ঋতুর স্বামী এটাও বলে যে আমি এখনই বের হচ্ছি, খুব দ্রুতই আমি পৌঁছে যাব। কিন্তু ঋতু আর মনু তো এটাই বুঝতে পারছে না তাদের কাছে তো বাচ্চা নেই, তারা এখন কি করবে। ঋতু ও বাচ্চাটিকে নিয়ে অনেক চিন্তা করছিল। ঋতুর কথা বাচ্চার এখন কি হবে, চল আমরা পুলিশকে গিয়ে সব বলে দিই। কিন্তু মনুর কথা পুলিশকে বলতে গেলে আমি ফেসে যাব। ধরে নাও বাচ্চা আমাদের জীবনে কখনো আসেনি, আর ওই বাচ্চা তো কেউ চাইনি। ঋতুর কথা কেউ চাক বা না চাক, সে তো একটি বাচ্চা, সে একটি মানুষ। এভাবে আমরা তাকে ফেলে দিতে পারি না। তুই পারলেও আমি পারবো না। মনুর কথা তুমি যদি এখন পুলিশকে বলে দাও, বাচ্চার খোঁজ করতে গিয়ে পুলিশ জেনে যাবে কারা বাচ্চাকে চুরি করেছে। এরপর তোমাকে এবং আমাকে দুজনকে ধরে নিয়ে যাবে, যে জন্য তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এখন আর পুলিশের কাছে যেতে পারবে না। এদিকে সানাল মনুর নম্বরটি বের করে একজন পুলিশ কনস্টেবলের সাথে কথা বলে যে স্যার, আমার সন্দেহ হচ্ছে এই ব্যক্তি হয়তো চুরি করতে পারে। কিন্তু তার কথা তোমার আগের সন্দেহের ভিত্তিতে এমনিতেই আমাদের পিছে পাশ যাচ্ছে, আর এখন এসেছো তুমি নতুন এক সন্দেহভাজন ব্যক্তির কথা বলতে। ঈশ্বরের কাছে দোয়া করো যে আজ দিনের মধ্যে যেন আমরা কেউ সাসপেন্ড না হই, না হলে কাল তুমি নিজের পায়ে হাঁটতে পর্যন্ত পারবে না। সানাল স্পষ্টই বুঝতে পারছে আগেরবার যে ভুল সে করেছে সেই জন্য পুলিশ তার কোনো কথাই শুনবে না। আবার এদিকে মনু আর ঋতু একটু অর্থ করে যাচ্ছিল, তখনও ঋতুর স্বামী বারবার কল করে যাচ্ছে। এখানে কথায় কথায় ঋতু এটাও জানায় যে আগেরবার তার কথা না শোনার কারণে সে আমাকে ওয়ার্নিং দিয়েছিল। মনুও লক্ষ্য করে শুধুমাত্র ওয়ার্নিং নয়, ঋতুকে অনেক অত্যাচার করেছে, যার চিহ্ন এখনও ঋতুর ঘাড়ে দেখা যাচ্ছে। আবার যে অটোতে তারা উঠেছে তাদের কথায় অটো চালক কেমন যেন সন্দেহ করায় মনুরা সে অটো থেকে নেমে যায়। আর এরপরে সানাল কল করে মনুর কাছে জানতে চায় HIV টেস্টের রিপোর্ট নিতে কি তুমি আসবে না আমি রিপোর্ট নিয়ে তোমার কাছে আসবো। শোনা মাত্রই মনু বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তাই সাথে সাথে কল কেটে দিয়ে সিমটি নষ্ট করে ফেলে। আর ওই মুহূর্তেই মীনাক্ষীর বাবার কাছে এক অচেনা নম্বর থেকে কল করে
বাচ্চার বিনিময়ে 30 লক্ষ টাকা দাবি করা হয়। সে রাকেশকে বিষয়টি জানায়। সে মাত্র 2 ঘন্টা সময় দিয়েছে। মীনাক্ষীর বাবার কথা, এত কম সময় আমি এত টাকা কিভাবে অ্যারেঞ্জ করব? কিন্তু কিডন্যাপার বলে, টাকা তো আপনার ব্যাংকেই আছে, শুধু তুলবেন আর আমাকে দিবেন। তার মানে কিডন্যাপার ভালো করে জানে যে মীনাক্ষীর বাবার অ্যাকাউন্টে টাকা আছে, কিন্তু যে নম্বর থেকে কল করা হয়েছে সে নম্বরটি ট্রেস করা যাচ্ছে না। আর এরপর রাকেশ যখন হসপিটাল থেকে বের হতে যাবে তখনই সানালকে দেখে জানতে চায় যে তোমার তো চাকরি চলে গেছে, এখনও তুমি এখানে কি করছো? বাচ্চার যদি কিছু হয় তোমার কিন্তু খবর আছে। সানালের কথা দেখুন, শুধু শুধু আমাকে দোষ দিবেন না। বাচ্চাটার কিছু হলে আমি নিজেকে পর্যন্ত ক্ষমা করতে পারবো না। আর আমি এখানে ইচ্ছা করে নয়, মিডিয়ার চাপে পড়ে ভিতরে রয়েছি। অন্যদিকে মনু তার এক বন্ধু থেকে একটি কার নিয়ে এসেছে। যাওয়ার সময় ঋতু তখনও বাচ্চাটির বিষয় বলছিল, কিন্তু মনু ওই বাচ্চার বিষয়ে কোনো কথা বলতেই চাইছে না। সে এখন ভাবছে কিভাবে তার বাবাকে ম্যানেজ করবে। ঋতু তার স্বামীর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করার পর থেকে ঋতুর বাবা ঋতুকে এ পর্যন্ত বাড়িতে ঢুকতে দেয়নি, এমনকি ঋতুর মায়ের সাথেও দেখা করতে দেয়নি। ঋতু এটাই বুঝতে পারছে না ঋতুর বাবা কিভাবে তার ডেলিভারির জন্য মনুকে তার সাথে পাঠালো। অবশ্য এরপরই মনু জানায় যে ঋতুর বাবা এই বিষয়ে কিছুই জানে না। মনু তো মিথ্যা হকি টুর্নামেন্টের কথা বলে হসপিটালে এসেছিল। তার মানে মনু যে ঋতুকে তার বাড়িতে নিয়ে যাচ্ছে এই বিষয়ে ঋতুর বাবা কিছুই জানে না। আর ঋতু যেমনটা দোষারোপ করছে মনুরও কথা, যে তুমি যদি ওই সময় পালিয়ে গিয়ে বিয়ে না করতে, তোমার চিন্তা করতে করতে মা অসুস্থ হয়ে যেত না। ঋতুর কথা, মায়ের ক্যান্সার হয়েছিল, আমি পালিয়েছি, ওর সাথে ক্যান্সারের সম্পর্ক কি? আবার মনু এতদিন ভেবে এসেছে ঋতু তার ভালোবাসার মানুষের সাথে পালিয়ে গিয়ে হয়তোবা সুখে রয়েছে, কিন্তু এখন বুঝতে পারছে কতটা সুখে আছে। কথা বলতে বলতেই তারা একটি পুলিশ চেকপোস্টের সামনে পড়ে যায়। একজন কনস্টেবল এসে জানতে চায় তোমরা কোথায় যাচ্ছ। এদিকে গাড়ির পিছেই ঋতুর মেডিকেল রিপোর্টগুলো রয়েছে। মনু পুলিশকে বলে তারা তাদের বাড়ির দিকে যাচ্ছে। মূলত তারা যে হসপিটাল থেকে ফিরছে এটা পুলিশের কাছে স্বীকার করতে চাইছে না, তবে ভয় পাচ্ছে যে কোনো মুহূর্তে হয়তোবা পুলিশ বুঝে ফেলতে পারে। তবে পুলিশ আর চেক না করে ছেড়ে দেয়। অন্যদিকে সানালো এক সিস্টারের থেকে জানতে পারে মীনাক্ষীর বাবার কাছে 30 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। মনুকেও থানা থেকে কল করা হয়, কারণ সানালের নম্বরটি সাইবার সেল থেকে মনিটর করছিল। সানাল যেহেতু মনু নম্বরে কল করেছিল তাই তার সন্দেহ করছে মনু হয়তোবা জড়িত থাকতে পারে। তাই এই মুহূর্তে মনুকে তারা থানায় গিয়ে দেখা করতে বলে। মনুর এখন কিছু করার নেই, আগে থানায় গিয়ে কথা বলতে হবে। আর এদিকে কিডন্যাপার যে লোকেশনের কথা বলেছে পুলিশ গোপনে সেই লোকেশনের আশেপাশে সব জায়গায় তথ্য নিতে শুরু করে। এমনকি তারা এক একজন এক এক জায়গায় অবস্থান নিচ্ছে, কারণ কিডন্যাপার এখানে একটি ফাঁকা জায়গার মধ্যে টাকা ভর্তি ব্যাগ ফেলতে বলেছিল। রাকেশও নজর রাখতে পাশে একটি বাড়িতে যায়, আর সেখানে গিয়ে একটি ছেলের সাথে কথা বলে জানতে পারে তার মা ব্যাংকে চাকরি করে। তাই রাকেশ ছেলেটিকে বলে যে তোমার মাকেও বিষয়টি জানিয়ে রেখো, যাতে তাদের মধ্যে সন্দেহ তৈরি না হয়। আর এদিকে মনু থানায় পৌঁছে গেছে। দায়িত্বরত এসআই মনুকে সানালের কথা বলে যে সানাল কেন তোমাকে কল করেছিল। মনুও তো জানে যে সানালকে, তাই মনু সত্যিটা বলে যে আসলে আমি HIV পরীক্ষা করতে ওই হসপিটালে গিয়েছিলাম, সেই আমাকে ল্যাব খুঁজতে সাহায্য করেছিল, ওই টেস্টের তথ্য দিতে হয়তোবা আমাকে কল করেছিল। কিন্তু আমাদের কথার মধ্যে কানেকশন লস্ট হয়ে যায়। এসআই মনুর HIV টেস্টের কথা জানতে পেরে মনুর সাথে আর খুব বেশি কথা বলতে চাইছে না, কারণ সেও ভয় পাচ্ছে মনুর আশেপাশে থাকলে তারও হয়তোবা HIV হতে পারে, তাই একটু অ্যাভয়েড করার চেষ্টা করছিল। তবে এটাও জানতে চায় তুমি এখনও পর্যন্ত টেস্টের রেজাল্ট কালেক্ট কেন করনি। মনু বলে আমি তো কালেক্ট করতেই যাচ্ছিলাম, যাওয়ার পথে নিয়ে যাব, তাই এখন তাকে বাধ্য হয়ে হসপিটাল থেকে আগে টেস্টের রেজাল্ট কালেক্ট করতে হবে। তবে বের হওয়ার সময় সে জানতে পারে বাচ্চার নানাকে কল করে 30 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। তাই মনু একটু মনে মনে ভয় পাচ্ছে। আবার ঋতুর কান পর্যন্ত এটা পৌঁছে গেছে। ঋতুর কথা তুই বলেছিলি এই বাচ্চার কেউই নেই, তুই আমাকে মিথ্যা বলেছিস। মনু তখনও বোঝানোর চেষ্টা করছে যে ওরা একদম ছোট, ওরা স্বেচ্ছায় বাচ্চা নেয়নি। তারপরও ঋতু মনুর কথা শুনতে চাইছে না, সে পুলিশকে সত্যিটা বলতে চাইছে। কিন্তু মনু বোঝায় দেখো এমনিতে কিডন্যাপার কল করে তাদের কাছে মুক্তিপণ চেয়েছে, এখন যদি তুমি সত্যিটা বলে দাও পুলিশ আমাকে কিডন্যাপার মনে করবে। তাই ঋতুও পুলিশকে বলতে পারছে না। আবার অন্যদিকে কিডন্যাপারের কথা মতো মীনাক্ষীর বাবা 30 লক্ষ টাকা ম্যানেজ করে ফেলেছে। পুলিশও তার কারের সাথে GPS ট্র্যাকার এবং সব ধরনের প্রিপারেশন নিয়ে রেখেছে, যাতে ওই কিডন্যাপার আসা মাত্রই তারা ধরতে পারে। মনু হসপিটালে গিয়ে তার ওই রিপোর্টটি আগে কালেক্ট করে। আর মনুকে দেখা মাত্রই ওই ল্যাব টেকনিশিয়ান জিসা বুঝতে পারে একেই তো সানাল খুঁজছিল। আবার মনু রিপোর্টটি নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে মীনাক্ষীর স্বামী আকাশ তাকে ফলো করছে। মনু তার থেকে বাঁচার জন্য বেশ চেষ্টা করে, কিন্তু যেখানেই যায় আকাশ তারাকে ফলো করছিল। জিসাও সানালকে কল করে বলে দেয়
তুমি যাকে খুঁজছো সে তো হসপিটালে রিপোর্ট কালেক্ট করতে এসেছে। তাই সানালও মনুকে খুঁজতে শুরু করে। আর এদিকে মনু অনেক চেষ্টার পর হসপিটাল থেকে বের হতেই একদম আকাশের সামনে পড়ে যায়। সানালও দোতলার থেকে লক্ষ্য করে দুজনই মুখোমুখি দাঁড়িয়ে আছে। তবে আকাশ মনুকে কিছু না বলে তার হাতে একটি চিরকুট ধরিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মনুও সাথে সাথে কারে উঠে চলে যায়। আর এরপরই দেখা যায় আকাশ মনুতে একটি ঠিকানা দিয়েছে। ঋতুও জানতে চাচ্ছিল এটা কার ঠিকানা। মনু বলে, আমি নিজেও জানি না কার ঠিকানা, তবে তাদের এখন ওই ঠিকানায় যেতে হবে। সানালও এখন আকাশকে সন্দেহ করছে, মানে বাচ্চার বাবা। তাই সানাল পূর্বের সিসিটিভি ফুটেজগুলো পর্যবেক্ষণ করে। আর এখানেই দেখা যায় আকাশ প্রথম যেদিন এসেছিল কালো রঙের একটি কার নিয়ে এসেছিল। তবে কারের মধ্যে যে ব্যক্তি ছিল সে নামেনি, তার মানে আকাশের সাথে অন্য কোনো ব্যক্তি ছিল। আবার ওই কারটি চিবান্দামের রেজিস্ট্রেশনকৃত। সানাল ধারণা করছে ওই ব্যক্তির তথ্য জানতে পারলে হয়তোবা বাচ্চার কোনো লিড তারা পেতে পারে, কারণ তার সন্দেহ বাচ্চার বাবার বাচ্চার নিখোঁজের পিছনে কোনো কানেকশন আছে। এমনকি আকাশ যে কারে করে এসেছিল ওই কার দ্বিতীয়বার আর আসেনি। পরবর্তী সময়ে পুলিশের জিপে করে আকাশ এসেছিল। অন্যদিকে মীনাক্ষীর বাবা কিডন্যাপারের বলা লোকেশনে পৌঁছে টাকার ব্যাগটি খোলা মাঠের মধ্যে ফেলে দেয়। মনুদেরকেও দেখা যায় ঠিক একই কলোনিতে এসেছে। তবে তারা পাশে একটি রোডে কার পার্ক করে মুখে একটি রুমাল পেঁচিয়ে মনু সেই বাড়ির মধ্যে যায়, যেই বাড়ির ছাদে দাঁড়িয়ে রাকেশ মীনাক্ষীর বাবার উপর ফলো করছিল। মনু বাড়ির ভিতর ঢুকেই বুঝতে পারে এই বাড়ির মধ্যে বাচ্চা আছে, কারণ ঘরের মধ্যে তখনও বাচ্চার ফিটার রাখা। আবার এদিকে সানাল যেহেতু ওই ব্যক্তির উপর সন্দেহ করছে, আর এটাও জানে সে পুলিশকে বললে পুলিশ তার কথা শুনবে না, তাই অভিলাষকে দিয়ে পুলিশকে জানায় যে তারা ওই ব্যক্তিকে সন্দেহ করছে। আর পুলিশ তথ্য নিয়ে জানতে পারে ওই কারটি এক ব্যাংকার মহিলার নামে রেজিস্টারকৃত। তবে আদিদেব নামে তার ছেলে ওই কারটি ড্রাইভ করে। এমনকি তারা রাকেশকেও তার লাইভ লোকেশন পাঠিয়ে দেয়। আর রাকেশ ওই লোকেশনটি অন করেই দেখে সে যে বাড়িতে রয়েছে এটা সেই বাড়ির লোকেশন। আবার এই ছেলেটিও বলেছিল তার মা ব্যাংকার। তার মানে এই আদিদেব অন্য কেউ নয়, রাকেশের পিছে দাঁড়িয়ে থাকা এই ছেলে। তাই রাকেশ ওই ছেলেকে ধরে ফেলে। আর রাকেশের টিম মেম্বাররা আসার আগেই মনু বাড়ির ভিতর থেকে ওই বাচ্চাটিকে উদ্ধার করে ঋতুকে সহ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আদিদেবকেও মারধর করলে আদিদেব স্বীকার করে যে ও বাচ্চার বাবা আকাশের সাথে মিলেই সেই কাজটি করেছিল, কারণ আকাশ আর আদিদেব দুজনই কলেজমেট, তারা অনেক ভালো বন্ধু ছিল। তারাই মূলত মীনাক্ষীর বাবাকে কল করে ওই টাকাটা আদায় করতে চেয়েছিল, কিন্তু শেষমেশ ধরা পড়ে গেল। পুলিশ দুজনকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এরপর তারা জানায় পুলিশ যখন বাচ্চাটিকে উদ্ধার করতে গিয়েছিল সেখানে গিয়েই তারা ওই মহিলাটিকে পাওয়ার আগেই আকাশ মনুকে দেখে ফেলেছিল যে মনু তাদের বাচ্চাকে নিয়ে ওই পরিত্যক্ত টয়লেটের সামনে দাঁড়িয়ে ঋতুর সাথে কথা বলছে। আর পুলিশকে দেখে মনুরা যখন বাচ্চাটিকে ওই টয়লেটের মধ্যে ফেলে চলে যায়, এই ফাঁকে আকাশই নিজের বাচ্চাটিকে সেখান থেকে বের করে পুলিশের অগোচরে তার বন্ধু আকাশের সাথে সেখান থেকে পালিয়েছিল। আর আকাশ বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইছিল না, সে চাচ্ছিল বাচ্চাটিকে বেবি শেল্টার হোমে রাখতে। আদিদেবকে সে সেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল, কিন্তু আদিদেব ছিল একজন নেশারও। তাই আদিদেবী টাকার জন্য বাচ্চাটিকে নিজের কাছে রেখে মীনাক্ষীর বাবাকে কল করে মুক্তিপণ চেয়েছিল। আকাশও যেহেতু ভালো করে জানতো যে এটা অন্য কেউ নয়, তার বন্ধু আদিদেবী করেছে, তাই বাচ্চাটিকে উদ্ধার করতেই মনুকে সে আদিদেবের ঠিকানা দিয়েছিল। আর এই ঠিকানার ভিত্তিতেই মনু সেখান থেকে বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। রাকেশ আকাশের কাছে জানতে চায়, তুমি বাচ্চাটিকে শেল্টার হোমে কেন রাখতে চেয়েছিলে? আর মীনাক্ষী কি তোমার প্ল্যান সম্পর্কে জানতো? আকাশ বলে, না স্যার, মীনাক্ষী কিছুই জানতো না। আকাশ মূলত কয়েক সাবজেক্টে ফেল করেছিল। এমনিতে মীনাক্ষীকে নিয়ে সে অনেক ঝামেলার মধ্যে ছিল, তার মধ্যে বাচ্চাটা ভুলক্রমে তাদের হয়ে গিয়েছে। আকাশকেও তার স্টাডি শেষ করতে হবে, তাই এই সব কিছু মিলিয়ে তাই আকাশ আর এই ঝামেলাগুলো নিতে পারছিল না। এই জন্যই আকাশ বাচ্চাটাকেও শেল্টার হোমে রাখতে প্ল্যান করেছিল। আর এর আগেও আমি বলেছিলাম মীনাক্ষী যখন প্রেগনেন্ট হয়ে গেল তখন আকাশ আর মীনাক্ষী বাচ্চাটিকে অ্যাবর্শন করার চেষ্টা করেছে, কিন্তু মীনাক্ষীর কমপ্লিকেশনের কারণে পারেনি। এই জন্য তারা বিয়ে করতে বাধ্য হয়েছিল। আর পরবর্তীতে পরিবারের চাপে পড়ে তাদের বাচ্চার ডেলিভারি করাতে হয়েছে। আর বাচ্চা না থাকলে ডিভোর্স দেওয়াটাও একদম সহজ হয়ে যেত। এই জন্য আকাশ তার বাচ্চাটিকে সরিয়ে দেওয়ার প্ল্যান করেছে। তবে আকাশের কাছে মনুর বিষয় জানতে চাইলে আকাশ বলে, আমি প্রথমবার ওকে পাবলিক টয়লেটের সামনে দেখেছিলাম, দ্বিতীয়বার দেখলে হয়তো চিনতে পারবো না। আর অন্যদিকে মীনাক্ষীর পরিবার এখন মনে করছে আকাশের পরিবারই হয়তো বা এই কাজটি করিয়েছিল, তাই দুই পক্ষের মধ্যে এখন ঝামেলা তৈরি হয়েছে। মীনাক্ষী আর এই ঝামেলাটা নিতে পারছে না। সে পুলিশকে অনুরোধ করছে যত দ্রুত সম্ভব তাকে রিলিজ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক। অন্যদিকে মনুরা একটি নিরাপদ স্থানে দাঁড়িয়েছে। ঋতু তখন কারের মধ্যে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। মনু ঋতুকে বোঝায় যেটা ঈশ্বরেরই খেলা,
না হলে অন্যের বাচ্চা এভাবে আমাদের হাতে কেন আসবে? ওর বাবা মা ওকে চাচ্ছিল না, আর তোর একটা বাচ্চার প্রয়োজন ছিল, ঈশ্বরই তোর কাছে পাঠিয়েছে। আবার এদিকে সানাল মনুর অ্যাড্রেস পেয়ে গেছে। সানাল এখন মনুর বাড়িতে যাচ্ছিল, তবে সানালের স্ত্রী কল করে তাকে বাড়িতে যেতে বলে। সানালের কথা মাত্রই আমি ঠিকানা পেয়েছি, আমার সন্দেহ ওই বাড়িতে গেলে আমি বাচ্চাটাকে পেয়ে যাব। কারণ সানাল চাইছে সকালবেলা যে কারণে সানালের বদনাম হলো, মানে মিডিয়াতে তাকে নিয়ে এত কথা বলা হলো, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হলো, সন্ধ্যা নাগাদ সানাল যেন নতুন কোনো খবর নিয়ে আসতে পারে, মানে পিছে যে ভুল সে করেছে সেগুলো যেন সে ঢাকতে পারে, আর বাচ্চাটিকে সই সালামতে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারে। এই জন্য সানাল এখন এত কিছু করছে। আবার ঋতুর স্বামী কল করে ঋতুকে উল্টাপাল্টা কথা বলছে। ঋতুও ভালো করে জানে তার স্বামী কেমন মানুষ, এতগুলো বছর তার সাথে কিভাবে সে বসবাস করেছে, কত অত্যাচার সহ্য করেছে। আবার ঋতু তার স্বামীকে তার বাবার কথা বলেছে যে তার বাবা মেনে নিয়েছে, আর যে বাচ্চার কথা বলেছে সেই বাচ্চা তো তাদের কাছে নেই, যেটা আছে সেটা অন্যের বাচ্চা। তাই ঋতু আর মিথ্যার আশ্রয় নিতে চাইছে না। ঋতু তার স্বামীকে সত্যিটা বলে দেয় যে আমার কাছে তোমার কোনো বাচ্চা নেই। এমনকি ঋতু আর তার সংসার করতেও চাইছে না। আবার সারাদিনের এত প্রচেষ্টার পরও রাকেশরা এখন পর্যন্ত বাচ্চাটিকে উদ্ধার করতে পারেনি। তাই রাকেশ কমিশনের সাথে দেখা করে। কমিশনার নির্দেশ দেয় সবার লিভ ক্যান্সেল করে এখন থেকে সবাই একযোগে কাজ করো, যত দ্রুত সম্ভব বাচ্চাটিকে উদ্ধার করো। ঋতুদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। ঋতুর বাবা এখনও তাকে মেনে নিতে পারছে না, তাই ঘর ঢুকতে না দিয়ে ঘরের সামনে থেকে বিদায় করে দেয়। তার চিৎকার চেঁচামেচি শুনে আশপাশ থেকে অনেক লোক এসে জড়ো হয়েছে। সানালও পৌঁছে গেছে, আর এখানে এসে সানাল মনু, ঋতু আর বাচ্চা তিনজনকে একসাথে পেয়ে যায়। তবে মনু সানালকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে কার নিয়ে পালানোর চেষ্টা করে। সানাল স্কুপ নিয়ে তাদেরকে ফলো করছে। মনু ও ঋতুকে বিন্দুমাত্র বুঝতে দিচ্ছে না যে কেউ তাদেরকে ফলো করছে। এমনকি ঋতু দিনের বেলা তার স্বামীকে এত কিছু বলার পরও সে মনুর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে উল্টো ঋতুকে থ্রেট দিচ্ছে। এমন মানুষের সাথে সংসার করাটাও একদম অনিরাপদ। তাই ঋতু ফিরে যেতে আর সাহস পাচ্ছে না। তাই ঋতু অনেক চিন্তাভাবনা করে মনুকে বলে, তুই আমাকে কোথাও নামিয়ে দে, এরপর বাকিটা আমি দেখব। মনুর কথা, তোকে যদি আমি যেখানে সেখানে ফেলে দেওয়ারই হতো অনেক আগে ফেলে দিতাম। এমনকি ঋতুর স্বামী কেউই ঋতুকে গ্রহণ করতে চাইছে না, সব জায়গায় ঋতু অবহেলিত। আবার হসপিটালে ঋতু যখন মৃত বাচ্চার জন্ম দিয়েছিল, মনু কাউকে কিছু না জানিয়ে নিজে হাতে ওই বাচ্চাটিকে মাটি চাপা দিয়েছিল। তাই মনু এখন এই বাচ্চাটিকে নিজের বোনের বাচ্চা হিসেবে মেনে নিয়েছে। আবার পুলিশ শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। তারা সানালের উপর নজরদারি করছিল। তাই সানালের ফোন কল লোকেশন ট্র্যাক করে তারা দেখতে পায় যে সানাল সারাদিনে বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন টাওয়ার লোকেশনে এক এক সময় এক এক জায়গায় মুভ করেছে। এটা তাদের কাছে বেশ সন্দেহজনক মনে হয়। তাই তারা সানালকে খুঁজতে শুরু করে। আর সানাল তখনও মনুর কার ফলো করে যাচ্ছে। ঋতু যেহেতু সিদ্ধান্ত নিয়েছে সে তার স্বামীর কাছে ফিরে যাবে না, তাই ঋতু কলকাতাতে তার বান্ধবীর কাছে যাওয়ার একটি প্ল্যান করে। ঋতু তাকে কলও করে, কিন্তু অফিসের কাজে ব্যস্ত থাকায় সে কল পিক করতে পারছে না। আবার সানাল ঋতুদের কার ফলো করতে করতে কারের পিছের উইন্ডশিল্ডের ভিতর দিয়ে ঋতুর মেডিকেল ফাইল দেখে ঋতুর নাম এবং হসপিটালের নাম দেখতে পায়। সাথে সাথে সানাল তার স্ত্রীকে কল করে ওই হসপিটালে ঋতুর তথ্য নিতে বলে। কথা মতো সানালের স্ত্রী ওই হসপিটালে কন্ট্যাক্ট করে সানালকে জানায় ঋতু নামে এক গর্ভবতী মহিলা সেখানে ভর্তি হয়েছিল এবং গত পরশু এক মৃত বাচ্চার জন্ম দিয়েছিল। আর এতে করে স্পষ্টই সানাল বুঝতে পারছে কেন তারা বাচ্চাটিকে চুরি করেছে। মনু এতক্ষণ সানালের বিষয়টি গোপন রাখলেও ঋতুর কাছে আর গোপন রাখতে পারছে না। তাই সে ঋতুকে বলে যে কেউ আমাদের ফলো করছে। ঋতুও ভালো করে জানে যে এখানে থাকলে এই বাচ্চাটিকে তার থেকে কেড়ে নেওয়া হবে। তাই ঋতু যে কোনো মূল্যে কলকাতাতে চলে যাওয়ার প্ল্যান করে। আবার মনুর বিষয়েও যেহেতু অনেকেই জেনে গেছে, তাই মনুও ঋতুর সাথে যাওয়ার প্ল্যান করছে। এই জন্য ঋতু অনলাইনে কলকাতা যাওয়ার একটি ট্রেনের টিকিট বুক করে। আর ঋতুর এই টিকিটের কপি ঋতুর স্বামীর মেইলে চলে যাওয়ার সেও দেখে বুঝতে পারে ঋতু কলকাতা যাওয়ার প্ল্যান করছে। আবার সানালও ফলো করতে করতে একসময় বুঝতে পারে ওরা রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে। পুলিশও সানালের কল লোকেশন ট্র্যাক করে ঠিক কাছাকাছি চলে এসেছে। এদিকে আবার এত স্ট্রেসে থাকার কারণে ঋতু হঠাৎ করে জ্ঞান হারায়। মনুয়ের জন্য কার থামিয়ে পাশে একটি টং দোকান থেকে পানির বোতল কিনতে গেলে সানাল এসে মনুকে ধরে ফেলে। আবার রাকেশও এদিক দিয়ে যাচ্ছিল। দুজনকে ফাইট করতে দেখে রাকেশ কার থেকে নেমে এলে মনু রাকেশকে দেখে এখান থেকে পালানোর চেষ্টা করে। শুধু রাকেশ নয়, রাকেশের টিমের যত সদস্য রয়েছে তারা এক এক দিকে রাস্তা ব্লক করতে শুরু করে। তারপরও মনু এখান দিয়ে সেখান দিয়ে দৌড়িয়ে কোনো মতে সেখান থেকে রেলওয়ে স্টেশনে পৌঁছে যায়। আর গিয়েই দেখে ট্রেন ছেড়ে দিয়েছে। মনু সাথে সাথে ঋতুকে কল করে, তবে ঋতু জানায় মনুকে না পেয়ে ঋতু একাই ওই ট্রেনে উঠেছে।
তার মানে ঋতু এখন নিরাপদ। কিন্তু ঋতুর স্বামীকে দেখা যায় কলকাতা যাওয়ার ওই ট্রেনের মধ্যে ঋতুকে তল্লাশি করছে। আর আমরাও দেখতে পাই ঋতু আসলে কলকাতা যাওয়ার ট্রেনে ওঠেনি, কারণ টিকিটটি কাটার পর মনু বুঝতে পেরেছিল এই টিকিটের একটি কপি ইমেইলে যাবে, আর মেইলটি ঋতুর স্বামীর। তাই তারা সাথে সাথে অন্য একটি ট্রেনের টিকিট কেটেছিল। তার মানে ঋতুর স্বামী যে ট্রেনে উঠেছে ওই ট্রেনে ঋতু নেই, ঋতু অন্য ট্রেনে। কিন্তু ঋতুর স্বামী ওই ট্রেনে না থাকলেও ঋতুর সামনে আরও একটি বিপদ অপেক্ষা করছে, সে হচ্ছে সানাল। কারণ সানাল ঋতুকে ফলো করে ওই ট্রেনে উঠে পড়েছে। এমনকি সানাল পুলিশ কন্ট্রোল রুমে কল করে পুরো বিষয়টি জানিয়ে দেয় যে বাচ্চাটিকে যে চুরি করেছে সে আমার সামনে ট্রেনে বসে আছে। আগামী স্টেশনের কথা বলে দেয় যে আপনারা দ্রুত সেখানে এসে ধরে ফেলুন। সাথে সাথে পুলিশ কন্ট্রোল রুম থেকে ওই স্টেশনের লোক পাঠিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে স্টেশনের ট্রেন পৌঁছেও যায়। সানাল পুলিশকে ইশারা করে তার বগিটি দেখিয়ে দিলে পুলিশ ওই বগিতে উঠেই দেখে ঋতু সেখানে নেই। তার মানে এই ফাঁকে ঋতু সেখান থেকে পালিয়েছে। আশেপাশে সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও ঋতু নেই। আবার ওই ট্রেনের কয়েকজন যাত্রী এবং সানাল সবার থেকে তথ্য নিয়ে অবশেষে সানালকে দিয়ে ঋতুর একটি স্কেচও তৈরি করানো হয়, যে জন্য পুলিশ আর কোনোভাবেই বাচ্চাটিকে উদ্ধার করতে পারল না। পরবর্তী দিন সকাল হতে সানাল বাড়িতে ফিরে আসে, আর এরপরই সামনে আসে গত রাতের আসল রহস্য। মূলত গত রাতে সানাল ট্রেনে ঋতুকে দেখা মাত্র বাচ্চাসহ ঋতুর ভিডিও করছিল। ঋতু স্পষ্টই বুঝতে পারে সানাল তার ভিডিও বানাচ্ছে। তাই সানাল যখন ধরা পড়েই গেল, সানাল ঋতুর পাশে গিয়ে সত্যিটা বলে, তুমি যদি ভালোই ভালোই বাচ্চাটিকে তার বাবা মায়ের কাছে ফেরত না দাও তাহলে তুমি এই মধ্যরাতে অনেক বড় সমস্যায় পড়বে। কিন্তু ঋতু যেটা জানায় তার জন্য সানাল মোটেও প্রস্তুত ছিল না। কারণ ঋতু এখানে আসার আগে ওই বাচ্চার আসল মা মীনাক্ষীর সাথে দেখা করেছিল। তবে ঋতু বাচ্চাটিকে মনুর কারে রেখে মীনাক্ষীর সাথে কথা বলেছে। ঋতু মীনাক্ষীকে পুরো বিষয়টি সুন্দর করে বুঝিয়েছে। এমনকি এটাও বলেছে, তুমি যদি বলো আমি এই মুহূর্তে তোমার বাচ্চাটিকে তোমার কাছে ফেরত দিতে প্রস্তুত। কিন্তু মীনাক্ষীও এই মুহূর্তে বাচ্চার জন্য প্রস্তুত ছিল না। যেটা আমি আগেই বলেছিলাম, তাদের জন্য বাচ্চাটা ছিল নিজেদের একটা ভুল। আর এমনিতেও আকাশ বা আকাশের পরিবার বা তার নিজের পরিবার কেউই তাদের সম্পর্কটা খুব ভালোভাবে মেনে নিচ্ছিল না। মীনাক্ষীও ভালো করে জানতো তার লাইফে তার কী ফেস করতে হতে পারে। এই জন্য মীনাক্ষী তার বাচ্চার দাবি ছেড়ে দিয়ে ঋতুকেই বাচ্চার দায়িত্ব দিয়ে দিয়েছিল। তার মানে ঋতু বাচ্চাটি নিয়ে আসার আগে মীনাক্ষীর অনুমতি নিয়ে এসেছে। তবে সানাল এটা যাচাই করার জন্য মীনাক্ষীকে কল করে বাচ্চার কথা বলে যে আপনার বাচ্চাটি আমার কাছে। শোনা মাত্রই মীনাক্ষী কল কেটে দিয়ে ফোনটি বন্ধ করে রাখে। এতে করে সানালও বুঝতে পারে ঋতু যেটা বলছে সেটা সত্যি। তাই পরবর্তী স্টেশনে পৌঁছানোর আগেই ঋতুকে পালিয়ে যেতে সানাল নিজে সাহায্য করেছিল। এমনকি সানাল পুলিশকে বলেছে ওই বাচ্চারই যে চুরি যাওয়া বাচ্চা ছিল এটা সে শিওর ছিল না, তার হয়তো বা কোথাও ভুল হতে পারে। আর মীনাক্ষীকে কল করার বিষয়ে জানতে চাইলে সানাল বলেছিল যে সকাল থেকে বাচ্চার কথা ভেবে ভেবে ট্রেনে অন্য নারীর কোলে বাচ্চা দেখে আমার মনে হয়েছিল এটাই হয়তো বা মীনাক্ষীর বাচ্চা, তাই কনফার্ম করতে তাকে কল করেছিলাম। আর গত রাতে মনুর সাথে যে তার ফাইট হয়েছিল ওই ব্যাপারে সানাল বলেছে যে সানালের ধারণা ও হয়তো বা ড্রাগ অ্যাডিক্টেড, ছিনতাই করতে তাকে সেখানে বাধা দিয়েছিল, এজন্য পুলিশ থেকে পালিয়েছে। মানে সানাল এমনভাবে সব কিছু বলেছে তার উপর সন্দেহ করার কোনো সুযোগই নেই। আবার স্কেচ আর্টিস্টের কাছে সানাল যে ডেসক্রিপশন দিয়েছে সেই অনুযায়ী একটি স্কেচও তৈরি করা হয়েছে। তবে এটা ঋতুর স্কেচ নয়, সেটা মাস্ক পরিহিত এক নারীর স্কেচ, যে জন্য ঋতুকে খুঁজে বের করা আর কোনোভাবেই সম্ভব নয়। আর ঋতুকে দেখা যায় তার বান্ধবীর সাথে কন্ট্যাক্ট করে বাসে করে কলকাতা যাচ্ছে। এখানেই মূলত মুভির শেষটা হয়। তো মুভিটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।